মেম্বার হন, ইনিও মেম্বার হন, ইনিও মেম্বার হন, শুধু এই হচ্ছে রাজ্যসভার মেম্বার হয় না, বাদ বাকি ও রাজ্যসভার মেম্বার আর এরা তো লোকসভার মেম্বারই হয়। এইবার দেখো আমরা কার কথা বলছিলাম, উপরাষ্ট্রপতির কথা বলছিলাম। উপরাষ্ট্রপতি রাজ্যসভার মেম্বার হয়? হয় না। কি হয়? চেয়ারম্যান হয়। তা উনি উপরাষ্ট্রপতি যে টাকাটা পায়, মাইনেটা পায়, সেটা কিসের জন্য পায়? এই চেয়ারম্যানশিপ করার জন্য, নাকি উপরাষ্ট্রপতি থাকার জন্য। ব্যাস। দেখো 63 নম্বর আর্টিকেল, উপরাষ্ট্রপতির পদ লিখেছো। দেখো ভারতের উপরাষ্ট্রপতির পদ আমেরিকা সংবিধান থেকে গৃহীত। ভারতে উপরাষ্ট্রপতির পদ আমেরিকান সংবিধান থেকে গৃহীত। দেবাশিস রানা, স্পিকারটা বন্ধ করো বাবা। থ্যাংক ইউ। উপরাষ্ট্রপতির, ভারতের উপরাষ্ট্রপতির পদ আমেরিকার সংবিধান থেকে গৃহীত। হয়েছে? তারপরে আর্টিকেল 64। এটাতেই লেখো, এটা আর্টিকেল 64 লেখা, এটাতেই লেখো। ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতির পদ শুধুমাত্র রাষ্ট্রপতির পদ খালি হলে, ভারতের উপরাষ্ট্রপতির পদ শুধুমাত্র রাষ্ট্রপতির পদ খালি হলে সেটাকে ভর্তি করার জন্য থাকে। এটি এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। সর্বোচ্চটা তো প্রথমটা কোনটা? রাষ্ট্রপতি। সেকেন্ডটা কোনটা? উপরাষ্ট্রপতি। ভারতের সবচেয়ে হাইয়েস্ট পদ রাষ্ট্রপতি। সেকেন্ডটা কোনটা? এইবার দ্বিতীয় নাগরিক, এই না রে, দ্বিতীয় নাগরিক রাষ্ট্রপতির বউ। হ্যাঁ সেকেন্ড, যাই হোক সব রাখো। ওটা এমনি, ওটা তো নিচে কথোপকথনের জন্য আসে, পরীক্ষা আসে না। দেখো রাষ্ট্রপতি 64 পারে, 64 নম্বর আর্টিকেল। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে, ঝটপট লেখো। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। তিনি রাজ্যসভার মেম্বার বা রাজ্যসভার সদস্য হন না, তিনি রাজ্যসভার সদস্য নন। বুঝেছে? এবার 65 নম্বর আর্টিকেল কি বলছে? 65 নম্বর আর্টিকেল বলছে যে, এটা তো বলাই আছে, 65 আর্টিকেল কি বলা সেটা তোমরা জানো। রাষ্ট্রপতি না থাকাকালীন, রাষ্ট্রপতির পদ খালি হলে উপরাষ্ট্রপতি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করে। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে, হ্যাঁ, তো সেটাই কার্যনির্ভর রাষ্ট্রপতি যেটাকে বলেন। তো কার্যনির্ভর রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন তখন রাষ্ট্রপতির পদ খালি হলে। আর তোমরা জানো এটা কোথাও কোথাও লেখা থাকবে, 65 নম্বর আর্টিকেল লেখা, ওটাই লেখা আছে, যেটা কথায় কথায় বলে দেওয়া হয়েছে সেটা লেখা আছে ওখানে। দেখো রাষ্ট্রপতির পদ খালি হলে কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে, লেখো তো, অ্যাক্টিং প্রেসিডেন্ট আছে, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন। আচ্ছা, যখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদ ভর্তি করতে চলে গেছে, তখন তো এই পদটা খালি হয়ে যাবে, এটার এই চেয়ারম্যানের পদটা, তখন এই চেয়ারম্যানের পদটা খালি হয়ে যাবে। আরে উপরাষ্ট্রপতি করছিল যখন রাষ্ট্রপতি ছিল, তখন উপরাষ্ট্রপতি করছিল, বাঁশি তো বাজাচ্ছিল, ও তো ওখানে বসেছিল রাজ্যসভার চেয়ারম্যান হয়ে। এখন রাষ্ট্রপতি নেই, এ চলে যাবে কোথায়? রাষ্ট্রপতির পদে। তাহলে এই পদ তো খালি হয়ে গেল, এখানে কে বসে থাকবে? ওই ডেপুটি চেয়ারম্যান ওই জন্য থাকে।
ডেপুটি চেয়ারম্যানকে ওই জন্য রাখা থাকে, যখন এ চলে যাবে তখন ওখানে কে বসবে, ওটা ইম্পর্টেন্ট না। ওটা দেখ সবসময় মাথায় রাখবে ইম্পর্টেন্ট পদগুলো ভরা, সবসময় মাথায় রাখবে একটা জিনিস থাকবে ইম্পর্টেন্ট পদগুলো। তুমি দেখো না যখন, তা এটাও তো বলা যেতে পারে যে ও এ যখন উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হয়ে চলে গেছে, উপরাষ্ট্রপতি পদ তো ফাঁকা, তো ওখানে কে বসবে, ওটা জরুরি না। জরুরি হচ্ছে মেনলি সবসময় মাথায় রাখা যাবে যে ইম্পর্টেন্ট পদ ভর্তি করা হয়, যে পদটা দরকার ওই সময়ের জন্য। রাষ্ট্রপতির পদ ইম্পর্টেন্ট পদ, ওটা ভর্তি সবসময় ফাঁকা রাখা, ওটা ফাঁকা 1 সেকেন্ডের জন্য ফাঁকা থাকেন, সবসময় ভর্তি থাকে, বুঝলেন। এধারে চেয়ারম্যানের পদ, এটাও ইম্পর্টেন্ট পদ, কেন তোমার রাজ্যসভাটা তোমার প্রত্যেক দিনই চলতে হবে, তার জন্য এই জিনিসটা চলে, মানে সেশন যখন চলে, রাজ্যসভা সবসময় চলে না, যখন সেশন চলে তখন চলে। বলো এটা এটা কি লিখেছো তোমরা, ব্যাস। আর রাষ্ট্রপতির পদ খালি হয় কি করে সেটা তোমাদের বলেই দিয়েছি, কি করে খালি হয়, পদত্যাগ করলে, রিটায়ারমেন্ট, হ্যাঁ রিটায়ারমেন্ট হয় ইস্তফা দিলে, মারা গেলে, আর হ্যাঁ ইমপিচমেন্টে যদি বাদ দেয় ওটা, আর একটা নির্বাচন অবৈধ হয়ে গেলে, যে নির্বাচনটা হয়েছে ওটা অবৈধ যদি প্রমাণ হয়ে যায় তবেই আর কি, হলো। আচ্ছা কত নম্বর হলো, 65 66, নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন। এটা আমি বলবো না, কেননা রাষ্ট্রপতি নির্বাচন যে দেখে নিয়েছে তার উপরাষ্ট্রপতি নির্বাচন কোনো প্রবলেম নেই, কারণ সেম রাষ্ট্রপতি নির্বাচন প্রসেস আর উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসেস সেম, শুধু ভোট গুলো দেয় কে কে সেটা তোমাদের একটু জেনে নিতে হবে। এই দেখো উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেবে সেটা আসছি, উপরাষ্ট্রপতি দেখো, উপরাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের মতো, আর তোমাদের পদ্ধতিটা মনে আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, হ্যাঁ হ্যাঁ বলো বলো, ওটা না ওটা না ওটা না, নির্বাচন পদ্ধতি, এটা পদ্ধতি না, আরে হ্যাঁ নামটা পদ্ধতি নামটা, ওইটা ওইটা, একক সমানুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা, আরে কি বলে এটা, হস্তান্তর, আরে একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব, ওই কথাটা মাথায় রাখতে হবে, ওই প্রসেস দ্বারা এটাও হয়। কি লিখেছো তোমরা, উপরাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের মতোই একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা, লেখো উপরাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের মতোই একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে হয়। একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে হয়। প্রতিনিধিত্বের মাধ্যমে হয়, একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে হয়, হয়েছে। আচ্ছা এবার দেখো নির্বাচক মন্ডলী, দেখো নির্বাচক মন্ডলী মানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট কারা কারা দেয়, দেখো রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দেয় তোমরা দেখেছো, যেখানে দেখো উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দেয়, একদম সোজা, কিচ্ছু নেই, লোকসভার সমস্ত মেম্বার, রাজ্যসভার সমস্ত মেম্বার, সমস্ত মেম্বার মানে আমি বলছি এখানে তো দুটো টাইপের মেম্বার থাকে, একটা ইলেক্টেড মেম্বার আর একটা নমিনেটেড মেম্বার থাকে না, একটা হচ্ছে তোমার ওই নির্বাচিত সদস্য আর একটা মনোনীত সদস্য। এখানে নির্বাচিত, এখানে টোটাল কটা মেম্বার, 545, 545 জনের মধ্যে তো 543টা নির্বাচিত মধ্যে সদস্য হয়, আর দুটো নমিনেটেড মেম্বার হয় মানে মনোনীত সদস্য। এখানে 245টার মধ্যে টোটাল 245, 245-এর মধ্যে 233 আর 12, 233 জন হয় নির্বাচিত আর 12 জন হয় মনোনীত। তো এরা সবাই ভোট দেবে, সবাই, এধারেও সবকটা ওধারে সবকটা, বুঝতে পারছো। উপরাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনের সময় এগুলো ছিল না, এগুলো ভোট দিত না, এই মনোনীত গুলো ভোট দিত না, মনে আছে তো, হ্যাঁ এগুলো মাথায় রাখবে পরীক্ষা, এগুলো এই কোশ্চেন গুলি টাইপ, মানে এই ফুটনে তোমাকে কে ভোট দেয় সেটা জানা, কে ভোট দেয় না ওইটা জানতে চাই, তখন মুশকিল হয়ে যাবে। লেখো নির্বাচক, লেখো নির্বাচক মন্ডলী, ওইখানে লেখো নির্বাচক মন্ডলী বলে ইলেকটোরাল কলেজ, নির্বাচক মন্ডলী, নির্বাচক মন্ডলী মানে নির্বাচনে কারা ভোট দেয় আর কি। উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেবে সেটাই মেনলি বলা আছে কোথায়, এখানে এই 66 নম্বর আর্টিকেল, হয়েছে। নির্বাচক মন্ডলী প্লাস এ দিয়ে লেখো, কোলন দিয়ে লেখো রাজ্যসভা ও লোকসভার সমস্ত সদস্য, রাজ্যসভা ও লোকসভার সমস্ত সদস্য, সমস্ত সদস্য, ব্র্যাকেটে লেখো নির্বাচিত ও মনোনীত উভয়, লোকসভা ও রাজ্যসভার সমস্ত সদস্য, ব্র্যাকেটে লেখো নির্বাচিত ও মনোনীত উভয়।
হয়েছে? না, এটা তো নির্বাচন চলে গেল, আমি নির্বাচন কিছু বলবো না, কেননা একক সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কি সে বলাই আছে রাষ্ট্রপতিতে, ওই সেই সবাইকে ভোট দিতে হবে, একেও দিতে হবে, ওকেও দিতে হবে, একে দিতে হবে, এবারে যার যেরকম ইচ্ছে, একে 1 নম্বরে রাখো, 2 নম্বরে রাখো, 3 নম্বর, এরকম সেম প্রসেস ওখানে, এখানেও চলে তাই। শুধু কোটা নেই এখানে, ওই কোটা একটা ফিল আপ করতে, যেটা কোটা ওই রাষ্ট্রপতি নির্বাচনের সময় একটা কোটা বলে একটা আর্টিকেল পড়িয়েছিলাম, ওই কোটা আর্টিকেলটা এখানে নেই, কারণ ওইটা কোটা ফিল আপ করতে হয়। আর নির্বাচন মন্ডলী, আচ্ছা এখানে একটা জিনিস লাগে, আচ্ছা এটা তো আমি পরে আসছি, যোগ্যতা যোগ্যতা পড়ানোর সময় বলবো। দেখো, হলো এবারে 67, উপরাষ্ট্রপতির কার্যকাল, উপরাষ্ট্রপতির কার্যকাল কতদিন হয় সবাই জানে? দেখো, উপরাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। ঠিক আছে? আচ্ছা এই একটা কথা, এই উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে কি করবে? যদি পদত্যাগ করতে চায়, উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে পদত্যাগের কথা কাকে জানাবে? রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিকে। উপরাষ্ট্রপতির পদত্যাগ হলে, আর রাষ্ট্রপতির পদত্যাগ হলে কাকে জানে? উপরাষ্ট্রপতি। তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন পদত্যাগ করে চলে যাচ্ছ, তার মানে তোমার পদত্যাগ করে চলে, এখানে লজিক কি? তুমি যখন পদত্যাগ করে চলে যাও, তোমার পদ ভর্তি করার জন্য তুমি কাকে বলবে? তুমি আমাকে একটা কথা বলো, রাষ্ট্রপতি যদি হয়, তার পদত্যাগ হলে কে এসে বসে ওখানে? তা সে কাকে বলবে যে আমি চলে যাচ্ছি, তুমি এবার সামলাও? কাকে বলবে? এবার উপরাষ্ট্রপতির কথা আসো, উপরাষ্ট্রপতির পদের তো দরকার নেই। উপরাষ্ট্রপতির পদ তুমি ভাবো, উপরাষ্ট্রপতির পদ তো ভরাটে দরকার নেই, কেন উপরাষ্ট্রপতির পদ পদ খালি হলে আমরা কি চটপট ভরিয়ে ফেলি নাকি? হ্যাঁ, ইলেকশন করা তো সেটা ঠিক কথা, তার মানে এই নয় যে উপরাষ্ট্রপতির পদ খালি হলে ঝরানো মানে ভরানো মানে একদম বাধ্যতামূলক। উপরাষ্ট্রপতির পদ ভরানো বাধ্যতামূলক নয়, কিন্তু উপরাষ্ট্রপতি যখন চলে যাচ্ছে তখন তার পদ তো খালি হচ্ছে, তো জানাবে কাকে? তো জানানোর জন্য বলে, সে হচ্ছে যাতে পদটা ধরে রাখতে পারে তার জন্য বলে, আর এ জানানোর জন্য বলে যে আমি চলে যাচ্ছি, এবার আপনারা বুঝে নিন কাকে বসিয়ে রাখবেন, আমি চলে যাচ্ছি, না আমরা চেয়ার দরকার আছে, না আমার চেয়ার দরকার আছে, বলছো এই হচ্ছে কথা। লজিক এরকম লাগাবে, তাহলেই মনে রাখতে পারবে, নাহলে মুখস্থ করতে পারবে না। তোমার মনে হবে রাষ্ট্রপতি যখন চলে যাচ্ছে, সে তো সুপ্রিম কোর্টের বিচারপতিকেও চিঠি লিখতে পারে, না এধারে উপরাষ্ট্রপতিকেও চিঠি লিখতে পারে, ওরকম লজিক লাগাবে না, লাগাবে যে ও চলে গেলে প্রবলেম, ও চলে গেলে কে ওখানে এসে বসার চান্স সবচেয়ে বেশি, তো সে তাকে বলে চলে যাবে। উপরাষ্ট্রপতি এর চলে গেলে কার প্রবলেম হবে বেশি? রাষ্ট্রপতি, তো তাকে বলে চলে যাবে, এরকম মনে রাখবে, তাহলে মনে রাখতে পারবে অনেক দিন, লং টার্মের জন্য মনে থাকবে এগুলো। হুম, কাকে কাকে কাকে? হ্যাঁ ছেড়ে দিল, এখন ওই মিনিস্ট্রিটাতে যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী নির্দিষ্ট হচ্ছে, ওই মিনিস্ট্রি এর কাছে থাকবে, প্রধানমন্ত্রীর কাছে। ওই মিনিস্ট্রি, ধরো শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তরের মন্ত্রী রিজাইন করে দিল, শিক্ষা দপ্তরের মন্ত্রী যতদিন না পর্যন্ত ডিসাইড হচ্ছে, আরে মন্ত্রী এমন নয় যে মন্ত্রী রেডি করা থাকে, আগে থেকে রেডি করা থাকে না, তো চলে গেছে। তুই বলছি কাকে গেছে, কাকে রিজাইন করেছে, কাকে তোমার মতে? কাকে ওর তো কাকে বলে যাবে যে আমি চলে যাচ্ছি, তোমার মতে কাকে বলা উচিত? এ শিক্ষামন্ত্রী কোন হাউসের মেম্বার হয় এটাতে না এটা? হ্যাঁ, লোকসভা, লোকসভা ধরনের মধ্যে লোকসভা প্রাইম মিনিস্টারকে বলে যাবে। এ যখন বলে যাচ্ছে না, এ যখন মন্ত্রী বলে যাচ্ছে তখন প্রাইম মিনিস্টারকে বলে যাবে। কেন মন্ত্রী, আমরা একটু পরে পড়বো, 74 নম্বর আর্টিকেল আসুক তখন পড়বো। মন্ত্রী বাধ্যতামূলক থাকে, মন্ত্রী কৈফিয়ত থাকে লোকসভার উপরে, ও অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টারকে মেনলি প্রপারলি বলে না, ও বলবে স্পিকারকে। এখানে হেড কে? মানে এই এই এটার না সবচেয়ে হেড হচ্ছে স্পিকার, তুই বলে প্রধানমন্ত্রী হেড হয়তো, প্রধানমন্ত্রী মন্ত্রী মন্ত্রীর মধ্যে হেড হয়, এই হাউসের হেড কিন্তু স্পিকারই। এই হাউসে প্রধানমন্ত্রী এখানে বসে আছে, সব মন্ত্রী বসে আছে তো, আর এখানে হেড কে? স্পিকার। স্পিকার যদি বলে যে প্রধানমন্ত্রী চুপচাপ বসে থাকুন, চুপচাপ বসে থাকতে হবে, কিছু করার নেই। প্রধানমন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী অন্য জায়গায় প্রধানমন্ত্রী, মানে ওই হাউসের ভেতরে যখন চলবে তখন সবচেয়ে বেশি, এই হাউসের সবচেয়ে বেশি পাওয়ারফুল লোক হচ্ছে স্পিকার। ভেতরে ভেতরে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি পাওয়ারফুল, কিন্তু ওই হাউস যখন চলছে, হাউসকে কন্ট্রোল করার সময় পাওয়ারফুল নয়, বুঝতে পেরেছো? চলো দেখো, যাই হোক, হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী মানে আর একটা দপ্তর, বিভিন্ন মিনিস্ট্রি হয়, মিনিস্ট্রি বিভিন্ন রকম পোর্টফোলিও প্রচন্ড রকম ভাগ করা থাকে। আরে একটা প্রধানমন্ত্রী থাকে, যে মেন, আমি মন্ত্রী পরিষদ আজকেই পড়াবো, মন্ত্রী পরিষদ পড়ালে তুমি বুঝতে পারবে যে কে কি ব্যাপার, বলবো 74 নম্বর আর্টিকেল এখন আসেন, আসছে, যাচ্ছি, ওখানেই যাচ্ছি। 67, 67তে কি বলছি? 5 বছর, 5 বছর, 67, ওটা আর কিছু নেই, কার্যকর কিছু নেই। বাবা, কটা বাজে?
আচ্ছা তারিখ কত আজকে? চলো লিখেছো 68 লিখেছো। দেখো উপরাষ্ট্রপতির পদ, উপরাষ্ট্রপতির মেয়াদ, উপরাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার জন্য, মেয়াদ বলেছি, এই পদ লে, পদ লে, উপরাষ্ট্রপতির পদ, উপরাষ্ট্রপতির পদ শেষ হওয়ার, হ্যাঁ উপরাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার, শেষ হওয়ার না শূন্য হওয়ার, উপরাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার শর্তাবলী, আর খালি হওয়ার আর কি, পদ খালি হওয়ার পর শর্তাবলী। উপরাষ্ট্রপতির পদ কি কি বিষয়ে খালি হতে পারে, রাষ্ট্রপতির পদ কি কি বিষয়ে খালি হতে পারে, সেম উপরাষ্ট্রপতির পদ কি কি বিষয়ে খালি হতে পারে, কি কি আছে? মারা গেলে, পদত্যাগ করলে, রিটায়ারমেন্ট হলে, ইমপিচমেন্ট হবে না, ইমপিচমেন্ট হয় বাট ওটা অপসারণ বলে, ইমপিচমেন্ট বলে যে ওটাও হবে অপসার, ওটাকে ইমপিচমেন্ট বলবে না, ওটাকে অপসারণ বলে। ইমপিচমেন্ট কথাটা শুধু খালি রাষ্ট্রপতির জন্য, রাষ্ট্রপতি বড় পদ না, তো ইমপিচমেন্ট না, তুমি দেখবে এদের পদের এদেরও অপসারণ করা যায়, রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়, এদের শুধু রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট নাম দিয়েছে এক্সট্রা, এদের অপসারণ পদ্ধতির কোনো নাম নেই, এদেরকে অপসারণই বলা হয়। এদেরকে বের করে দেওয়াকে অপসারণই বলে, শুধু রাষ্ট্রপতিটাকে ইমপিচমেন্ট বলে, অপসারণ। আচ্ছা এখানে বলি, না একই, ইমপিচমেন্ট অপসারণ একই, মানে পদ্ধতি আলাদা হতে পারে, বাট ইমপিচমেন্ট মানে হচ্ছে বের করে দাও, অপসারণ করা মানে বের করে দাও, মানে তো সেম, কিন্তু ইমপিচমেন্ট কথাটা কার জন্য ইউজ করা হয়, রাষ্ট্রপতির জন্য, আর ওর প্রসেস একটা আছে, ওর প্রসেসটা একটু ডিফিকাল্ট, আর এর প্রসেসটা একটু আলাদা, ওর প্রসেস বিভিন্ন লোকের অপসারণের প্রসেস আলাদা হতে পারে, মানে অপসারণ মানেই হচ্ছে বের করে দাও, শুধু রাষ্ট্রপতির জন্য অপসারণ পদ্ধতিটা একটা আলাদা নাম দেওয়া আছে যেটাকে ইমপিচমেন্ট, আর কিছু ইমপিচমেন্টের বাংলা না আরো বিধুটে, মহাভিয়োগ বলে, মহাভিয়োগ মানে মহান ভাবে বিয়োগ করে দাও, বিয়োগ করে মানে মাইনাস করে দাও, বের করে দাও, এবং ওই দেখো এবার বলি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির এখানে আমি বলি যেটা কি বলছে, আচ্ছা এরপরে 69, এই 68, এটা 68 তো, এরপর 69 নম্বর আর্টিকেল যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতির শপথ, আমি সেটা বলে দিই তারপরে এটা বলছি। 69 নম্বর আর্টিকেলটা বলে লিখে দাও, 69, উপরাষ্ট্রপতির শপথ, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করাবে, তোমার মতে মনে হয় কি, লেখো লেখো লেখো, উপরাষ্ট্রপতির শপথ, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করাবে, না রাষ্ট্রপতি, আরে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে ওরা, এ তো এদের জন্য শপথ বাক্য রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা যত মন্ত্রী আছে না, সবাইকে শপথ বাক্য পাঠ করায় কে, রাষ্ট্রপতি, বুঝলেন, রাষ্ট্রপতি বহুত কাজ, দেখো এটা শপথ হয়ে গেল, শপথ আর কিছু জানা দরকার নেই, শপথ শুধু কে শপথ বাক্য পাঠ করুন শপথ। আচ্ছা এখানে না একটা কন্ডিশন এরকম হতে পারে, রাষ্ট্রপতি ছাড়া কি আর কেউ শপথ বাক্য পাঠ করাতে পারে, কাকে, উপরাষ্ট্রপতিকে, পারে, যদি রাষ্ট্রপতি সেরকম কোনো লোককে অ্যাপয়েন্ট করে রাখে, তো রাষ্ট্রপতি বলছে যে আমার অনেক কাজ আছে, উপরাষ্ট্রপতি শপথ নেবে, তুমি একটু যাও না, গিয়ে শপথ বাক্যটা পাঠ করে দাও না, রাষ্ট্রপতি যদি কাউকে নিয়োগ করে রাখে শপথ বাক্য পাঠ করে দেবে, তাহলে সে করাতে পারে, বুঝতে পারলে, আপনার তো রাষ্ট্রপতি করাতো, কাকে, যেটা শপথ বাক্য পাঠ রাষ্ট্রপতি মেনলি করায়। যাই এবার 68 যাও, 67 যাও, এই 68, 68 কি বলছে, উপরাষ্ট্রপতির না 69 হয়ে গেল, 69 শপথটা, 68 তো আমি এখনো বলিনি, তোমরা 69 নম্বর আর্টিকেল লিখেছো, কি লিখলে, উপরাষ্ট্রপতি শপথ, ব্যাস 68 কি লিখেছো, সেটাই সেটাই, এবার সেটাই বলছি, পদ শূন্য, পদ শূন্য মানে অপসারণের পদ্ধতি, উপরাষ্ট্র 68 আমি বললাম না, তোমরা আগে 69টা লিখে নাও, তারপর